তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা ডিসকাস করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে বিগত বছরের প্রশ্ন। তো আজকের প্রশ্ন হচ্ছে সিটেট পেপার 1। ঠিক আছে ভাই? তো পেপার 1 আমাদের যে 14 ডিসেম্বর 2024 এক্সাম হয়েছিল, তার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2। তো পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 তে কি প্রশ্ন এসেছিল? আ আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ 2 তে আমাদের প্যাসেজ থাকে 2টা এবং প্যাডাগজি থাকে 15 নম্বর। তো 2টা প্যাসেজ থেকে আমাদের 15 নম্বর আর প্যাডাগজি থেকে 15 নম্বর। সুতরাং সম্পূর্ণ প্রশ্ন আজকে আমরা সলভ করতে চলেছি। 2টা প্যাসেজও আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং তার সঙ্গে আমরা এই প্যাডাগজিগুলো আজকে আমরা একই ক্লাসে সলভ করব। তো ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, আমরা একদম ধীরে ধীরে আপনাদেরকে সবগুলা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনারা যারা পেপার 2 দেবেন তারাও কিন্তু আজকের এই ক্লাসটা দেখবেন। যাদের ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে তারাও কিন্তু ক্লাসটা দেখবেন, কারণ প্যাসেজ মানেই প্যাসেজ ভাই। এখানে কোনো আপনারা ডিভাইড করবেন না। ঠিক আছে? প্যাসেজ মানেই হচ্ছে প্যাসেজ, কারণ এই প্যাসেজ আপনার পেপার 1 এও আসবে, পেপার 2 তেও আসবে। ল্যাঙ্গুয়েজ 1 এও আসবে, ল্যাঙ্গুয়েজ 2 তেও আসবে। সেম টু সেম আমরা যদি প্যাডাগজির কথা বলি, তাহলে সেম টপিক আপনাদের পেপার 1 এও আসবে, পেপার 2 তেও আসবে, ল্যাঙ্গুয়েজ 1 এও আসবে, ল্যাঙ্গুয়েজ 2 তেও আসবে। আমি কথাটা বারবার বলে রাখি। তবুও আপনারা সবাই দেখবেন। আর যারা ল্যাঙ্গুয়েজ 2 তে রয়েছেন আপনারা তো ডাইরেক্ট দেখে নিতে পারছেন যে কি প্রশ্ন আপনার পরীক্ষায় এসেছিল। তো এখানে দেখুন প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে ভাই? প্রথমে একটা প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে আমরা আনসারগুলো সলভ, এই উড়িষ্যা থেকে আমাদের প্যাসেজটা শুরু হচ্ছে। তো এই প্যাসেজ আমরা প্রথমে কি করব, প্যাসেজগুলো পড়লাম না। আমরা সরাসরি চলে যাব প্যারাগ্রাফে। এখানে কি বলেছে দেখুন, আ এই যে বিশ্বল সাহেব কোন লাইব্রেরি থেকে বই আনে পড়তেন? এটা প্রথম প্রশ্ন। বিশ্বল সাহেব কোন লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তেন? তো এটা কারেক্ট আনসার দেখুন, বড়জামদা, রাউরকেল্লা, মহুল সুখা না বড়বিল থেকে। তো আমরা প্যাসেজে একটু খোঁজাখুঁজি করব আপনাদেরকে সাথে নিয়ে, যে এই লাইব্রেরি নামক আমরা এই কিওয়ার্ড যেগুলো আছে সম্পূর্ণটা প্যাসেজ পড়ে আপনার সময় নষ্ট করবেন না। আপনি শুধু কিওয়ার্ডগুলো দেখুন। কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি। আমরা আপনাদের সঙ্গে কথা বলছি এবং লাইব্রেরি খোঁজার চেষ্টা করছি। ঠিক আছে ভাই? লাইব্রেরি, ইয়েস লাইব্রেরি। এই দেখুন একদম লাস্ট লাইন লাইব্রেরি। তার মানে এখানে থাকবে। তিনি নাকি বড়বিলের বাংলা বইয়ের লাইব্রেরি থেকে বই আনিয়ে নিয়মিত পড়তেন। এই দেখুন আমরা পেয়ে গেছি কোন লাইব্রেরি থেকে, বড়বিলের লাইব্রেরি থেকে। বড়বিল, আমরা অপশনে বড়বিল ছিল তাই তো ভাই? তো অপশনে বড়বিল ছিল, তো বড়বিল অপশন নাম্বার 4 এটা হয়ে গেল এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবার দেখুন 122, নিচের স্টাফ ক্যান্টিন থেকে আহ, চা থেকে শুরু করে হুম চা থেকে শুরু করে অন্যান্য খাবার দাবারও সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়। বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে কয়টা ক্রিয়ার পরিবর্তন ঘটবে? কোয়েশ্চন নম্বর 122। এটা কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এখানে 4টা হবে কারেক্ট আনসার। ঠিক আছে? ঠিক আছে ভাই? কারণ এখানে দেখুন আমাদের কি বলেছে, এই যে সাধু ভাষা বাক্যটাকে যদি সাধু ভাষা চলিত ভাষায় পরিবর্তন করি, গ্রামারের ক্লাসগুলো আপনারা দেখবেন। তো আমি গ্রামার নিয়ে এখানে ডিসকাস করব না, কারণ অনেক সময় যাবে, এমনিতেই প্যাসেজ থেকে খুঁজতে হবে। তো আপনারা সাধু ভাষা চলিত ভাষার ক্লাসগুলো দেখে নেবেন। এখানে ক্রিয়াপদ কোনগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করতে হবে, যেমন থেকে, করে। তারপর দেখুন সব বয়ে, সব থাকবে না, এই বয়ে নিয়ে আসে এটা একটা হবে, এবং ঠান্ডা হয়ে, এই 4টা আমাদের কি হবে? এখানে পরিবর্তন হবে। ক্লিয়ার? বাকিগুলো আপনারা অবশ্যই খুব ভালো করে আপনারা দেখে নিন। আমাদের কনসেপ্টের ক্লাস দেখলে আপনারা বুঝে যাবেন। কুসুম গাছের পাতা ঝাঁক তীরের মতো উড়ে চলছে। এখানে কোন অলংকারের কথা বলা হয়েছে? যেহেতু এটাও একটা গ্রামারের প্রশ্ন, তো এই গ্রামার কিংবা ব্যাকরণের প্রশ্নগুলো আমরা কি থাকবে না ভাই, এখানে আমরা প্যাসেজে পাবো না, অযথা সময় আমরা নষ্ট করব না। ক্লিয়ার ভাই? আমরা প্যাসেজ দেখবো, গ্রামারের গুলো আমরা নষ্ট করব না। এখানে দেখুন কুসুম গাছের পাতা ঝাঁক তীরের মতো উড়ে, অর্থাৎ এই যে পাতাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তীরের সঙ্গে। পাতাকে আমরা এখানে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে কার সাথে? তীরের সাথে। যে কুসুম গাছের পাতাটা ঝাঁক তীরের মতো উড়ে। তো একটা জিনিসের সঙ্গে যদি আরেকটা জিনিসের তুলনা করা হয়, যখন এই তুলনা বুঝাবে তখন আমাদের হয়ে যাবে কি ভাই? উপমা অলংকার। ক্লিয়ার? উপমা অলংকার। ঠিক আছে? আর একটাই বর্ণ,
একটা বর্ণ যদি বারবার উচ্চারণ হয় যদি সৌন্দর্য প্রকাশ পায় সেটা হবে অনুপ্রাস অলঙ্কার। যেমন চল চপল আর চকিত চমকে করেছি চরণ বিচরণ কোথা চম্পক আবরণ। ঠিক আছে, এই যেমন এখানে চ বর্ণটা বারবার ব্যবহৃত হয়েছে বা চ ব্যঞ্জন ধ্বনিটা বারবার ব্যবহৃত হয়েছে। এই ধরনের যদি হয় তাহলে সেটা হবে অনুপ্রাস অলঙ্কার। যমক মানে একসঙ্গে দুটা শব্দ ব্যবহার হবে, সেম শব্দ কিন্তু তার অর্থ কিন্তু দুটা দাঁড়াবে। যেমন ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে, ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে। এখানে ঘন ঘন দুইবার ব্যবহৃত হয়েছে, কিন্তু ঘন শব্দটা দুইবার ব্যবহৃত হয়েছে কিন্তু তার দুইটা অর্থ আছে। এটা হচ্ছে যমক। ঠিক আছে ভাই, এই ধরনের অলঙ্কারের ক্লাস আছে, আপনারা দেখবেন। প্রদত্ত গদ্যাংশটিতে ভাষার দিক থেকে সাহিত্যের কোন শাখার পরিচয় পাওয়া যায়? এখানে অপশনে আমরা দেখি ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, প্রবন্ধ রচনা, পত্র রচনা। এই চারটা থেকে কোথাও আমরা কিছু ইঙ্গিত পাই কিনা না আমরা একটু জাস্ট প্যাসেজে আমরা একটু দেখে নেই। ভ্রমণ কাহিনী, ভ্রমণ, শিশু, প্রবন্ধ আর পত্র, এই চারটা রিলেটেড আমরা কিছু পাই কিনা না একবার দেখেন। এই দেখুন, বাংলোর বারিন্দাতে বসে তোকে চিঠি লিখছি, অর্থাৎ তিনি এখানে বসে বসে কি করছেন? চিঠি লিখছেন। অর্থাৎ এই যে গদ্যাংশটা ভাষার দিক দিয়ে সেটা কার সঙ্গে কম্পারেটিভ, এটা কার সঙ্গে মিলছে ভাই? পত্র রচনার সঙ্গে। কারণ এখানে তিনি চিঠি লিখছেন, তার মানে এখানে রয়েছে পত্র রচনা। তো ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। ক্লিয়ার ভাই? লেখক উড়ন্ত পাতার গতির বর্ণনায় কয়টা পাখির সঙ্গে তুলনা করেছিলেন? 125। এবার পাখিগুলো আমাদের একটু খুঁজতে হবে। এই দেখুন আমরা পাচ্ছি, কোথায় যাচ্ছে ভাই? এগুলো হচ্ছে পাতার নাম। আচ্ছা, নানা রঙা শাল গাছের পাতা, আম পাতা, চা পাতা। তো পাতা মানে এখানে পাখি আছে। কোথায় আছে? এই দেখুন, তিনি কি করছেন? ধনেশ কি টিয়ার ঝাঁকের চেয়ে অনেক বেশি গতিতে, অর্থাৎ এখানে যে দুইটা পাখির কথা বলেছেন, আর তো পাখি দেখতে পাচ্ছি না। এই ধনেশ বা টিয়া পাখি, এখানে তিনি দুটা পাখির কথা বলেছিলেন, যে ধনেশ পাখি না টিয়া পাখি, দুটা পাখি। তো এখানে দুই অপশন কোথায় আছে? দেখুন, দুইটা পাখির কথা বলেছেন, ধনেশ পাখি এবং টিয়া পাখি। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে দুইটি। ক্লিয়ার? উড়িষ্যার জঙ্গল পাহাড় ঘেরা মহল শোকাতে লেখক কেন এসেছিলেন? প্রকৃতি উপভোগ করতে, খনি পরিদর্শনে, কর্মসূত্রে নাকি সরকারি কাজে? আমরা একটু প্যাসেজে যাই। উড়িষ্যার সুন্দরবন গভীর জঙ্গল পাহাড় ঘেরা একটি জায়গার নাম হচ্ছে মহল সুকা। ঠিক আছে, তো এটা প্রথমেই থাকবে। দেখি একটু, ম্যাঙ্গানিজ মাইনের জন্য বিখ্যাত উড়িষ্যার সুন্দরবন জেলা, এইগুলো রয়েছে ম্যাঙ্গানিজের। আচ্ছা, এখানে একটা খনি, একটা পদার্থ পেয়েছি, খনি আছে। বৃষ্টিতে পাহাড় থেকে নেমে মাটি ধোয়া জল পাহাড়ি নদীতে। এখানে কিন্তু পাহাড়ের কথাও কিন্তু বলা হচ্ছে ভাই, আমরা একটু দেখতে হবে। লোহার খনি, খাদাং, পাহাড় ধুয়ে জলে আসা লাল রং। এই মহল শুকাতে এসেছি এপ্রিল মাসের মাঝামাঝি, কয়েকদিন হলো। এসেছি নিছক জঙ্গলের মধ্যে থাকবো বলে। ইয়েস ভাই, বড় ভালো লাগছে। জঙ্গলের মধ্যে সময় কাটালে তোদেরও ভালো লাগবে, কারণ প্রকৃতি যে আমাদের দ্বিতীয় মা। এটাই হচ্ছে কারেক্ট আনসার। কবি এখানে ডাইরেক্ট বলেছেন যে তিনি এখানে কিসের জন্য এসেছিলেন। ঠিক আছে, তিনি বলেছিলেন যে আমি এপ্রিল মাসের মাঝামাঝি সময় এখানে এসেছি, তার কারণ জঙ্গলের মধ্যে একাই থাকতে খুব ভালো লাগে। তোমরাও জঙ্গলের মধ্যে থাকো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, কারণ প্রকৃতি হচ্ছে আমাদের দ্বিতীয় মা। অর্থাৎ তিনি প্রকৃতিকে প্রেম করার জন্য এসেছিলেন। অর্থাৎ প্রকৃতি রিলেটেড বা জঙ্গল রিলেটেড যেটা অপশন হবে এটাই হচ্ছে কারেক্ট। এই দেখুন, এখানে হচ্ছে প্রকৃতি উপভোগ করতে 126। ঠিক আছে, তো এই প্রকৃতি উপভোগ করতে এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো এই ধরনের প্যাসেজগুলা দেখে দেখে আপনাকে বুঝে বুঝে আনসারগুলা করতে হবে। অনেক দুইটা প্যাসেজ আছে, দেখাবো, সাথে থাকুন। তারপর প্যাডাগজিগুলো করবো, একদম তাড়াহুড়া করবেন না। কুড়ারি নদীর জলের রং কি? কুড়ারি নদী, এবার কুড়ারি নদী আমাদের খুঁজতে হবে প্যাসেজে কোথায় আছে। কুড়ারি নদী, কুড়ারি শব্দটা খুঁজুন তো ভাই আমার সঙ্গে। ইয়েস, কুড়ারি। এই দেখুন, কুড়ারি পেয়ে গেছি। কুড়ারি নদীর নাম কুড়ারি। ইয়েস, নদীর নাম কুড়ারি। তবে জল এখানে লাল নয়, কালোই। অর্থাৎ কুড়ারি নদীর যেটা জলের রংটা কি ভাই? জলের রংটা হচ্ছে কালো। এখানে কালো হবে কারেক্ট আনসার। এখানে অপশন নাম্বার 4 কালো এখানে আমাদের কারেক্ট আনসার দাঁড়াচ্ছে। এসেছি নিছকই জঙ্গলের মধ্যে থাকবো বলে।
এখানে জঙ্গলের মধ্যে কোন কারক? এটা হচ্ছে 128 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি দাঁড়ায় আমরা দেখি। কারক এখানে বলছি জঙ্গলের মধ্যে 128 কি হতে পারে? আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট আনসার গুলো কি হতে পারে? 128 কারকের প্রশ্ন আমরা তো কারকের অনেকগুলা ক্লাস করেছি, তো আপনারা আশা করি সবগুলা দেখেছেন। তো বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? এসেছি নিছকই জঙ্গলের মধ্যে থাকবো বলে। এই জঙ্গলের মধ্যে এটা কোন কারক? অর্থাৎ আমরা যখনই কোথায় দিয়ে প্রশ্ন করি, কোথায় দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন যে উত্তর পাই সেটা হয় আমাদের অধিকরণ কারক। ক্লিয়ার? অধিকরণ কারক। তো এখানে বলেছে নিছকই এসেছি জঙ্গলের মধ্যে থাকবো বলে। তো কবি কোথায় এসেছিলেন? কোথায়? তিনি জঙ্গলে এসেছিলেন। তো কোথায় দিয়ে প্রশ্ন করছি, তার মানে 128 এর অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর 129। আচ্ছা, 129 বলতে আমাদের প্যাসেজটা পরিবর্তন হয়ে গেছে। এবার আরেকটা প্যাসেজ। তো আরেকটা প্যাসেজ থেকে বাকি প্রশ্নগুলো করতে হবে। 129। আচ্ছা, 129 প্রদত্ত গদ্যাংশটি পড়লে মেসিডন নগরীর বর্ণনা থেকে বোঝা যায়। প্রদত্ত গদ্যাংশটা যদি পড়ি তাহলে এই মেসিডন একটা নগরী আছে, এই নগরীর বর্ণনা থেকে আমরা বুঝতে পারি এটা একটা ঐশ্বর্যশালী নগরী, কপর্দক শূন্য নগরী, বৈভবশালী নগরী নয়, বিত্তশালী নগরী নয়। এখানে কারেক্ট আনসার কি হবে আমরা একটু দেখে নেই। খ্রিস্ট জন্মের 300 বছর আগের গ্রিস, মর্মর প্রাসাদ, অট্টালিকা, সুরমা বাগিচা, শোভিত মেডিসিন। শোভিত মানে কি এখানে ভাই? এখানে অনেক অট্টালিকা রয়েছে, প্রাসাদ রয়েছে, অনেক বাগিচা রয়েছে, অনেক সুন্দর সেই নগরীটা। ঠিক আছে, তো এখানে সুন্দরের কথা বলেছে, এটা বলেছে বৈভবের নগরী মেডিসিন, আর এখানে বলেছে বৈভবশালী নগরী নয়। একটু এখানে দেখুন, এখানে বলেছে এটা হচ্ছে বৈভবের নগরী মেডিসিন, অর্থাৎ নগরীটা হচ্ছে বৈভবের নগরী, আর এটা বলেছে বৈভবশালী নগরী নয়। তার মানে এই অপশনটা তো আমাদের হচ্ছে না। ক্লিয়ার? তো আলটিমেটলি তারপর কর্দব বলে এখানে কোনো অপশন আমরা কিছু বুঝতেই পারছি না। বিত্তশালী মানে সম্পদ, তো সম্পত্তি বলতে সামান্য কয়েকটা জিনিস কাঠের পিপের মধ্যে, আর কোনো সম্পত্তি নাই, তার মানে এটা বিত্তশালীও সেটা হচ্ছে না। তো এখানে দেখুন মর্ম প্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, সুরম্য বাগিচা রয়েছে, অনেক সুন্দর রয়েছে, তার মানে এটা হচ্ছে কি ঐশ্বর্যশালী নগরী। ক্লিয়ার? এটা ঐশ্বর্যশালী নগরী ইজ দ্য রাইট আনসার। দিনের বেলায় ডায়োজেনিসকে লুণ্ঠন জ্বালিয়ে ঘুরতে দেখা গেল, তার কারণ তিনি জিজ্ঞাসা করলে তিনি বলেন চারপাশে বড় আধার, সেই অন্ধকারটা কিসের? তো অমানবিকতা, মানবিকতা, শিক্ষার নাকি বৈভবের? তো কোয়েশ্চন নম্বর, বৈভবের তো অন্ধকার নাই, কারণ আগেই জানি, কারণ এখানে বলেছিলাম বৈভব রয়েছে, তার মানে বৈভবের তো অন্ধকার নাই। ক্লিয়ার? এখানে শিক্ষকের কোনো অভাব নাই, শিক্ষকের কোনো অভাব নাই, তার মানে শিক্ষার অন্ধকারও এখানে হচ্ছে না। বৈভব এবং শিক্ষা আমাদের ক্যান্সেল। ক্লিয়ার ভাই? লাইনটা কোথায়? আচ্ছা, লাইনটা দেখি। চারপাশে বড় আধার, তাই লুণ্ঠন জেলে মানুষ খুঁজতে বেরিয়েছি। আচ্ছা, মানুষ মানে কখন মানুষ দিনের বেলা লুণ্ঠন জ্বালিয়ে, এই দেখুন, দিনের বেলাতে আপনি লুণ্ঠন জ্বালিয়ে বেরিয়েছিলেন কেন? দিনের বেলাতে মানুষ যখন লুণ্ঠন জ্বালিয়ে বেরোবে, তার মানে এখানে দেখুন সব থেকে অদ্ভুত ব্যাপার, রৌদ্রোজ্জ্বল রাজপথে তিনি লুণ্ঠন জ্বালিয়ে বেরিয়েছিলেন, মাঝে মাঝে তা উঁচিয়ে ধরে খোঁজার জন্য। ঠিক আছে, অর্থাৎ এই মানুষের মধ্যে যে অমানবিকতা রয়েছে, এখানে এই অমানবিকতার অন্ধকারটা তিনি খোঁজার জন্য, মানবিকতার তো অন্ধকার থাকবে না, তো অমানবিকতার অন্ধকারটা খোঁজার জন্য তিনি এখানে বেরিয়েছে। কারণ শিক্ষা তো হচ্ছে না, কারণ শিক্ষকের অভাব নাই। তো বৈভব এখানে রয়েছে, অলরেডি আমরা দেখেছিলাম, আগে আপনাদের বলেছিলাম, আগের যেটা প্রশ্ন করেছিলাম এখানে কোথায় ছিল, ওই দেখুন এখানে বৈভবের নগরী বলেছে, তো নগরী বলেছে মানে বৈভব অ্যাভেলেবল, বৈভব যে জিনিসটা, তো এটা তো অন্ধকার এখানে বলতে পারি না, মানবিকতা তো হচ্ছে না, তার মানে অমানবিকতা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ডায়োজেনিসের জীবন দর্শন কি ছিল? অধিকতম অপ্রয়োজনীয় বস্তুর মাধ্যমে জীবনযাপন, অধিকতম প্রয়োজন অতিরিক্ত বস্তুর মাধ্যমে জীবনযাপন, ন্যূনতম প্রয়োজন অতিরিক্ত বস্তুর মাধ্যমে জীবনযাপন, না ন্যূনতম প্রয়োজনীয় বস্তুর মাধ্যমে জীবনযাপন। 131 কারেক্ট আনসার আমরা একবার দেখি। ডায়োজেনিস, আচ্ছা ডায়োজেনিস কোথায় আছে? ডায়োজেনিস, তো ডায়োজেনিস তখন নিজের মনে মাটিতে একটা আঁক কষছিলেন। এরিস্টটল ছাত্রের ছায়া সেই আঁকের উপর পড়তেই ডায়োজেনিস তাকে বললেন দয়া করে সরে যান।
রাজপুরুষের ছায়া আমার আঁকের উপর না পড়াটাই ভালো। ঠিক আছে? তার মানে তিনি একদম সামান্যভাবে জীবনযাপন করতেন। ক্লিয়ার ভাই? তিনি একদম সামান্যভাবে জীবনযাপন করতেন। কি করে বুঝলাম? কারণ উনার কাছে যে এই যে ছবি আঁকার মতো যে কাগজ কলমের দরকার, এটাও কিন্তু তার কাছে নাই। তিনি কি করেছিলেন? তিনি মাটিতে কিছু একটা অঙ্কন করেছিলেন। অঙ্কন করার জন্য কাগজ কলমের পেন্সিলের দরকার হয়। তার কাছে এই জিনিসটাও নাই। তার মানে তিনি কি করছেন এখানে? অপ্রয়োজনীয় বা প্রয়োজন অতিরিক্ত, কারণ প্রয়োজনীয় গুলো তো তিনি পাচ্ছেন না। তার মানে প্রয়োজন অতিরিক্ত কি করে হবে? তার মানে ন্যূনতম প্রয়োজনীয় বস্তুর মাধ্যমে তিনি জীবনযাপন করছেন। ক্লিয়ার? তারপর হচ্ছে 132, একটু জুম করে দিচ্ছি। এটা হচ্ছে রোদোজ্জ্বল। এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এটার মধ্যে ব থাকবে না। এই ২ নম্বরটার মধ্যে ব থাকবে না। বটা আমরা কেটে দেই। বটা কেটে দিলাম। এবার কারেক্ট আনসার কোনটা হবে? সন্ধি বিচ্ছেদ বলুন তো? ১৩২। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা। কারণ এই ধরনের ছোট, ছোট প্রশ্নগুলা যখন আপনারা করবেন না, তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কতটা কারেক্ট হলো। ক্লিয়ার? তো আপনারা আশা করি কমেন্টে করেছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। সন্ধি বিচ্ছেদের অনেকগুলা ক্লাস দেওয়া আছে। যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এবার বলেছে দ্রাক্ষারস। তো দ্রাক্ষারস বলতে কি বোঝায়? অপশনে পেসিজে কোথাও আছে নাকি একটু দেখি তো আমরা। উম কোথাও সেখানে বিক্রি হচ্ছে দ্রাক্ষারস, কোথাও বা স্ফটিকের পানপাত্র থেকে শুরু করে চিতাবাঘের উজ্জ্বল চামড়ার মহার্ঘ শাল। তার মানে এখানে এই যে দ্রাক্ষারস শব্দের অর্থ দেওয়া নেই। তো দেওয়া নেই সেটা আমাদের জানতে হবে যে এটা ব্যাকরণের একটা অংশ চলে আসছে। তাই ব্যাকরণের প্রশ্নগুলো আমরা কিন্তু কখনো ভাই প্যাসেজে পাবো না। এই শব্দের অর্থগুলাও কিন্তু আমরা কিন্তু পাবো না। শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে। তো দ্রাক্ষারস এইটার শব্দের অর্থ কি? যদি আমরা বলি তাহলে কোয়েশ্চেন নম্বর 133, এটা কারেক্ট আনসার আমাদের দাঁড়াবে আঙ্গুরের রস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। জ্ঞান পিপাসু সেই ছাত্র একদিন তার ভৃত্য ও রক্ষিকুল পরিবৃত হয়ে হাজির হলেন সেই খেপাটে শিক্ষকের কাছে। নিচের কোন তিনটি শব্দ বাক্যটিতে বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে? মানে এখানে তিনটা আছে, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, অর্থাৎ কোন তিনটা বিশেষণ? কোন তিনটা বিশেষণ? বিশেষণ মানে বুঝতে পারছেন তো ভাই? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমি বারবার বলি কনসেপ্টগুলো ক্লিয়ার করুন। এবার দেখলেন তো কাজে আসলো কিনা আসলো না? তো এই ধরনের কনসেপ্টগুলো যদি আপনি ক্লিয়ার না করেন প্রত্যেকটা টপিকে, তাহলে কিন্তু হবে না। এবং প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা প্রতিদিন দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? যারা আমাদের পেইড কোর্সে আছেন আপনারা অবশ্যই সব পেয়ে গেছেন। যদি কোনো টপিক আপনারা পেয়ে না থাকেন আমাকে খুব শিগগিরই জানাবেন। কোথায় আছে আমি দেখিয়ে দেব। সবগুলো আমাদের অ্যাপে রয়েছে। ক্লিয়ার ভাই? যদি কোনো টপিক পেয়ে না থাকেন, গ্রামারের বলুন, প্যাডাগজির বলুন, তাহলে অবশ্যই আমাদের জানান। আমরা সঙ্গে, সঙ্গে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অ্যাপে সবগুলো অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, এখানে ছাত্র, ছাত্র কিন্তু বিশেষণ না। ছাত্র হচ্ছে একটা বিশেষ্য। শিক্ষক এখানে বিশেষ্য। এটা হচ্ছে নাউন, এটা বিশেষণ নয়। তার মানে অপশন নাম্বার এই ২ টা কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে না। এবার এখানে আবার শিক্ষক। এই শিক্ষকটাও কিন্তু আমাদের কি বিশেষ্য বা নাউন। তো এটাও কিন্তু বিশেষণ না। তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। জ্ঞান পিপাসু, পরিবৃত এবং খেপাটে, এই ৩ টা হচ্ছে আমাদের কি বিশেষণ। ক্লিয়ার? আলেকজান্ডার সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সত্য নয়? যদি আমরা একটু প্যাসেজ যদি আমরা পড়ি, কোয়েশ্চন নাম্বার 135, এটা আমরা দেখি। তিনি ছিলেন এরিস্টটলের প্রিয় শিষ্য। এটা কি সত্য? হ্যাঁ, এরিস্টটলের প্রিয় শিষ্য তিনি। ঠিক আছে, এটা তো সত্য। এটা সত্য আমাদের মানতে হবে। ঠিক আছে ভাই। তারপরের অপশনগুলো আমরা একটু প্যাসেজে খুঁজে নেই। তিনি ছিলেন দ্বিতীয় সম্রাট ফিলিপের পুত্র। ইয়েস, তিনি দ্বিতীয় সম্রাট ফিলিপের পুত্র আলেকজান্ডার। এটাও ঠিক, এটাও কারেক্ট। ক্লিয়ার? এটাও এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, এটা আমরা দেখব। ঠিক আছে, 135। ডায়োনিসিয়াস অভিজাত আলেকজান্ডারকে শিক্ষাদানে অনাগ্রহী ছিলেন। ইয়েস, তিনি শিক্ষাদান তিনি নিতে চাইছিলেন না। কারণ যখনই তিনি এসেছিলেন তখন বলেছেন যে দয়া করে সরে যান। তার মানে তিনি শিক্ষা নিতে রাজি নয়। তার মানে এটাও ক্যান্সেল। এটাও ঠিক আছে, এটাও সত্য ছিল। ঠিক আছে, এটাও সত্য। তো এখানে বলছে নিচের কোনটা সত্য নয়, তার মানে অপশন নাম্বার 2, 3টা অপশন যেহেতু সত্য পেয়ে গেছি। আলেকজান্ডার একাই হাজির ছিলেন খেপাটে শিক্ষকের, না তিনি একা ছিলেন না, তার সঙ্গে তার শিষ্যও ছিল। ক্লিয়ার? এরিস্টটলের প্রিয় শিষ্য তার
সাথে ছিল, তিনি একা ছিলেন না। তার মানে এই বিবৃতিটা এখানে সত্য নয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের প্যাসেজ থেকে আসে। তো বোঝা গেল? গ্রামারগুলা দেখলেন এবং প্যাসেজ থেকে লেটেস্ট একদম লাস্ট এক্সামে কি ধরনের প্রশ্ন এসেছিল এটা দেখলেন। এবার আমরা দেখব প্যাডাগজি। তো প্যাডাগজি ১৩৭ থেকে ১৫০ প্রশ্নগুলো আমরা এবার দেখব। এখানে বলেছে নিচের কোনটি মূল্যায়ন প্রসঙ্গে সত্য নয়, অর্থাৎ এভালুয়েশন যেটা বলা হয়, এভালুয়েশন প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয়। অপশনগুলো আমরা দেখি, এখানে আছে এটি ছাত্রদের বিকাশের গতি মূল্যায়ন করে, এটি কেবলমাত্র শিক্ষকের দ্বারাই করা সম্ভব, এটি ছাত্রদের উন্নতিতে একটি সামগ্রিক দৃষ্টি, এটি ছাত্রদের দক্ষতা প্রদর্শনের ঠোস প্রমাণ প্রদান করে। এখানে বলেছে হুইচ ইজ নট কারেক্ট অ্যাবাউট এভালুয়েশন তো অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট বলুন বা এভালুয়েশন বলুন, নিচের কোনটা সত্য নয় এটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার কি দাঁড়াবে? নিচের কোনটা সত্য নয়। আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের একটা কথা বলে থাকি, তো যেখানে অনলি দেখবেন, কেবলমাত্র দেখবেন বা টিচার সেন্ট্রিক দেখবেন, ঠিক আছে, টিচার সেন্ট্রিক বলুন, অনলি বলুন, এই শব্দগুলো আমরা যখনই দেখবো এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো সত্য নয়। তার মানে এখানে অপশন নাম্বার 2টা হচ্ছে কেবলমাত্র, এটা সত্য নয়, এটা হচ্ছে নেগেটিভ আনসার। শিক্ষকের দ্বারাই সম্ভব মানে শিক্ষক কেন্দ্রিক মানে টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, তার মানে এটা কখনো সত্য হতে পারে না। প্রশ্ন বলেছে নিচের কোনটা সত্য নয়, তার মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 137 এ কি বলেছে আমরা দেখি কিভাবে কারেক্ট আনসার বলুন তো। শিকনের ফাঁকগুলিকে খুঁজে নিতে ভ্রান্তি বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ ভ্রান্তিগুলি শিক্ষার্থীর উপলব্ধির অভাবকে সূচিত করে, ভ্রান্তিগুলি ধারণার বিকাশ ও উৎসাহ প্রদর্শিত করে, শিক্ষার্থীর নির্বুদ্ধিতামূলক আচরণের জন্য অধিকাংশ ভ্রান্তের সৃষ্টি হয়, শিক্ষার্থীরা কখনো নির্বুদ্ধিতা হয় না, শিক্ষার্থীদের বুদ্ধি থাকে, তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে না, প্রথমে কাটলাম। আর ভুল দ্বারা বিকাশ হয় না, আমরা শিশুদের ভুল করার জন্য উৎসাহিত করি যে তোমরা ভুল করো ভুল করো না ভাই, ভুল করার জন্য কিন্তু আমরা উৎসাহ করি না। হয়তো কোনো বাই মিস্টেক যদি তার ভুল হয়ে যায় তবে তাকে আমরা শাস্তি দিই না বা বকাবকি করি না বা তাকে মানসিকভাবে মানে হ্যারাসমেন্ট করি না। যে ভুল যদি হয়ে যায় কোনো কারণবশত, কিন্তু আমরা তাকে তার জন্য বলবো না যে তুমি সদা সর্বদা জেনে শুনে ভুল করতে থাকো। আরে ভাই তুমি জেনে শুনে ভুল করো সেটাকে কখনো বলবো? তার মানে এটাও কিন্তু হচ্ছে না। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ পর্যায় নয়। ভ্রান্তিগুলি শিক্ষার্থীর উপলব্ধির অভাবকে সূচিত করে। শিক্ষার্থীরা উপলব্ধির অভাবকে সূচিত করে না। শিক্ষার্থীরা কোনো কারণবশত সে জানে কিন্তু জানতে গিয়ে বলতে গিয়ে ভুল হচ্ছে। যদি সে কোনো কিছু নাই জানে, একটা বিষয়ে যদি আপনার কোনো উপলব্ধি নাই থাকে তাহলে আপনি কি কিছু বলতে পারবেন? আপনি কিছু বলতেও পারবেন না, এখানে আপনার ভুলও হবে না। তার মানে এটাও কারেক্ট আনসার হচ্ছে না। আল্টিমেটলি অপশন নাম্বার 4 ইস দ্য রাইট আনসার। শিক্ষার্থীর মন এবং শিখন পর্যায়ের মধ্যে ভ্রান্তি হলো একটা জানালা। তার মানে হচ্ছে শিক্ষার্থীর মন এবং শিখন যেটা পর্যায়, এই শিখন পর্যায়টা শিখন চলাকালীন সময় শিখতে, শিখতে হঠাৎ তার মধ্য থেকে কোনো এক সময় ভুল হয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য ফান্ডা। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। স্টিফেন ক্রাশনের নিয়ন্ত্রণমূলক যেটা তথ্য প্রকল্প প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? স্টিফেন ক্রাশন 138 কি হবে কারেক্ট আনসার? স্টিফেন ক্রাশন যে তথ্যটা দিয়েছিলেন তা নিচের কোনটা সত্য নয়? 138 যা অর্জিত হয় সেটি যা শেখা হয় তা নিয়ন্ত্রণের সহায়ক। শিক্ষার্থীরাই কেবল নিয়ন্ত্রণ করতে পারে যদি তার কাছে যথেষ্ট সময় এবং নিয়ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে। এটা তিনি বলেছিলেন। শিক্ষার্থীরাই নিয়ন্ত্রণের অধিকারী। যদি তার কাছে সময় থাকে এবং নিয়ম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে সে যেকোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারে। এটি দ্বিতীয় ভাষা অর্জনের প্রসঙ্গে ব্যবহৃত হয়, এটাও কারেক্ট। এটি অর্জন এবং শিখনের মধ্যবর্তী সম্পর্কের উপর নির্ভরশীল, এটাও কারেক্ট। কিন্তু তিনি এই যে অর্জিত হয় সেটি যা শেখা হয় তা নিয়ন্ত্রণের এটা তিনি বললেন না। তিনি বলেছিলেন যে অর্জিত এবং শেখা টোটালি আলাদা জিনিস। যদি তার মধ্যে এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকে তবে সেই জিনিসটা শিখতে পারে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উদাহরণ নয়? 139 গঠনমূলক মূল্যায়নের উদাহরণ মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবার নিচের কোনটি আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সত্য নয় সেটা আমরা বলবো ফরমেটিভ অ্যাসেসমেন্ট।
কিছু সময় ধরে ছড়িয়ে থাকা উপলব্ধিমূলক লিখিত পরীক্ষা এবং অন্যান্য কিছু কার্যের সম্মিলন। সমগ্র শিক্ষাবর্ষে ক্ষুদ্র পরীক্ষা থেকে সহপাঠী পুনর্বিচার পর্যন্ত বিস্তৃত মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ ছোট বড় সব ধরনের পরীক্ষা। সমগ্র শিক্ষাবর্ষে মৌখিক, লিখিত কার্য, চরিত্র, অভিনয় ইত্যাদি সারণী। শিক্ষাবর্ষের অন্তে একটা পরীক্ষা, ইয়েস, এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। শিক্ষাবর্ষের একদম শেষে যেটা আমরা একটা পরীক্ষা নেই, এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। এটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নয়, এটা গঠনমূলক মূল্যায়ন নয়, এটা হচ্ছে সার্বিক মূল্যায়ন। তো তার মানে এটা গঠনমূলক মূল্যায়ন নয়, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। যখন একজন প্রথম পাঠক একটি বিশেষ পাঠ ভিত্তিক বিষয়কে অনুভব করতে পাঠের বিষয় এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে তার সাধারণ জ্ঞান ব্যবহার করে, তখন এটিকে কি বলা হতে পারে? যখন একজন প্রথম পাঠক একটি বিশেষ পাঠ ভিত্তিক বিষয়কে অনুভব করতে প্রথমে তিনি পাঠের বিষয়টা জানলেন, তারপর পাঠের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিটা জানলেন, তারপর তার থেকে তিনি সাধারণ জ্ঞান ব্যবহার করলেন, তখন এটিকে আমরা কি বলবো? 140। এখানে ডাবল ডাবল অপশনগুলো হয়ে গেছে। না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বটম ডাউন বলে কিছু হয় না, আর টপ আপ বলে কিছু হয় না। ক্লিয়ার? হয়তো বটম আপ নতুবা টপ ডাউন। ক্লিয়ার ভাই? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। ঠিক আছে? প্রথমে তিনি সম্পূর্ণ পাশের বিষয়টা জানলেন, তারপর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি জানলেন, তারপর সাধারণ জ্ঞান জানলেন, সেটা হবে টপ ডাউন অ্যাপ্রোচ। তো টপ ডাউন এবং বটম আপ সম্পর্কে আমি কনসেপ্টের ক্লাস দিয়েছি, আপনারা দেখলে সম্পূর্ণটা অবশ্যই বুঝে যাবেন। নিচের কোনটি পাঠভিত্তিক উপলব্ধি এবং শব্দতালিকা বিকাশের সহায়ক নয়? শিশুরা শব্দতালিকা শিখতে তাকে সাহায্য করবে না। কোন জিনিসটা তাকে শব্দতালিকা শিখতে সাহায্য করবে না বা পাঠভিত্তিক উপলব্ধি করতে তাকে সাহায্য করবে না? 141 is which is the right answer? বর্ণমালা চার্টে সে শুধু বর্ণ শিখবে, শব্দ শিখতে পারবে না। ভেরি ক্লিয়ার। বর্ণমালা চার্টে সে শুধু বর্ণ শিখবে, সে শব্দ তালিকাও পাবে না এবং একটা পাঠের উপলব্ধি পাবে না। একটা বিষয় সম্পর্কে যদি তাকে একটা মানচিত্র দেওয়া যায়, তো এই বিষয় সম্পর্কে অর্থাৎ এই পাঠ সম্বন্ধে সে উপলব্ধি করতে পারবে, এই পাঠের বিভিন্ন শব্দ সম্পর্কে জানতে পারবে। চিত্র অভিধান, চিত্র ডিকশনারি, পিক্টোরিয়াল ডিকশনারি থেকেও সে কি করবে? চিত্র দেখে অনেকগুলা শব্দ জানতে পারবে, শব্দ মানচিত্র দিয়ে শব্দ জানতে পারবে। কিন্তু বর্ণমালা দিয়ে সে শুধু বর্ণটা শিখতে পারবে, সে শব্দও পারবে না এবং পাঠভিত্তিক উপলব্ধিও পারবে না। তো এখানে বলেছে সহায়ক নয়, তার মানে অপশন 4 ইজ দ্য রাইট আনসার। দুইটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটা সত্য? এখানে গঠনমূলক মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়ন, এই দুটার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটা সত্য বলেছে? দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়নের প্রসঙ্গে কোন বিবৃতিটা সত্য? 142। শিকল স্তরের মাধ্যমে গঠনমূলক মূল্যায়ন লাগাতার চলতে থাকে। ইয়েস, গঠনমূলক মূল্যায়নটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে? গঠনমূলক মূল্যায়ন যেটা, এটা লাগাতার প্রসেস, মানে কন্টিনিউয়াস প্রসেস। এটা কি হয়? এটা সবসময় কি থাকে ভাই? এটা সবসময় চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস। তো গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এটা কি হবে? সবসময় চলতে থাকবে, তার মানে এটাই হচ্ছে সত্য। আর আমরা বাকি আমরা দেখতে যাচ্ছি না। কোয়েশ্চন নাম্বার 43, নিচের কোনটি সর্বার্থ সাধক শ্রেণী গঠনের সহায়ক নয়? শ্রেণী গঠনের সহায়ক নয় সর্বার্থ সাধক, এটা কোয়েশ্চন নাম্বার 143। কিছু ছাত্রকে শ্রেণীর মনিটর বানানো, এটা সহায়ক নয়, কারণ কিছু ছাত্রকে যদি মনিটর বানিয়ে দিই, তার মানে বাকি ছাত্রদের মধ্যে কি হবে? একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে। যে দেখো, স্যার রহিমকে ভালোবাসলেন কিন্তু রাহুলকে তিনি ভালোবাসলেন না। রহিমকে তিনি বানিয়ে দিলেন মনিটর আর রাহুলকে বানালেন না। তো রাহুলের মনে দুঃখ আসবে যে আমাকে স্যার বানালেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সমানভাবে শিক্ষা দান করব, যেটা বলেছিল আমাদের ইনক্লুসিভ এডুকেশনে,
দলভিত্তিক কার্য প্রদান মানে সবাই দলগতভাবে কাজ করবে, সবাই অংশগ্রহণ করবে। সহপাঠীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ফিডব্যাক, সবাই একসঙ্গে একে অন্যের সঙ্গে কথাবার্তা বলে শিখবে। বহুভাষিক আবেদন মাল্টিল্যাঙ্গুয়াল প্রসেস আমাদের করতে হবে, এটা শ্রেণী গঠনের সহায়ক হবে। কিন্তু কিছু ছাত্রকে মনিটর বানালে বাকি ছাত্রদের সঙ্গে আমার কি হবে, হিংসাত্মক করা হবে। বাকি ছাত্ররা বলবে যে স্যার ওনাকে ভালোবাসলেন, আমাকে ভালোবাসলেন না, তো ছাত্রদের মধ্যে সেটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে। সুতরাং এখানে সহায়ক নয় হচ্ছে অপশন নম্বর 2। যে শিশুরা পঠনে এবং লিখনে PK B এবং 6কে 9 মনে করে, সেটা যে ভুল লক্ষ্য করা যায় সেটাকে আমরা কি বলতে পারি? বস্তুর নাম মনে রাখার অক্ষমতা, পড়ার অসুবিধা, তোতলামো নাকি বাক শক্তির লোভ? এটা তো ভাই দেখা মাত্র কারেক্ট আনসার হওয়া চাই আপনাদের সবার। 144 প্রশ্নটা এমনভাবে দিচ্ছে দেখুন আপনারা কনফিউশন হয়ে যাবেন, কিন্তু অপশন দেখা মাত্র কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রশ্ন দেখলে আপনারা কনফিউশন, কারণ পঠন এবং লিখন দুটা বলেছে। তো আমরা কি বলেছিলাম? পঠন মানে রিডিং। তো রিডিং মানে কি স্যার? রিডিং মানে হচ্ছে ডিসলেক্সিয়া। এখানে হচ্ছে রাইটিং। তো রাইটিং মানে আপনি কি বলেছিলেন স্যার? ইয়েস, রাইটিং মানে আমি বলেছিলাম ডিসগ্রাফিয়া। তার মানে এখানে ডিসলেক্সিয়া এবং ডিসগ্রাফিয়া দুটোই কারেক্ট আনসার, কিন্তু এখানে ডিসগ্রাফিয়া কিন্তু কোনো অপশনে নাই, এখানে রয়েছে শুধু ডিসলেক্সিয়া। তার মানে এখানে ডিসলেক্সিয়া হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। দেখলেন, দেখা মাত্র কারেক্ট আনসার। প্রাথমিক আন্তর্ব্যক্তিক সংযোগকারী দক্ষতা কাহাকে বলা হয় বা কি নামে পরিচিত? প্রাথমিক আন্তর্ব্যক্তিক সংযোগকারী দক্ষতা, এটাকে বলা হয় BICS। আমরা গতদিন বলেছিলাম, ঠিক আছে, BICS, দুঃখিত, BICS, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, আমরা গতদিন ডিসকাস করেছিলাম আমাদের অ্যাপে। তো এই যে প্রাথমিক আন্তর্ব্যক্তিক সংযোগকারী দক্ষতাটা কি নামে পরিচিত? 140, এটা হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং আমরা দৈনন্দিন কাজে যে ভাষাগুলা ব্যবহার করি এখানে কিন্তু BICS প্রযুক্ত হয় 145। তার মানে এখানে 145 এর কারেক্ট আনসার অপশন নম্বরে প্রতিদিন সংযোগ সাধনের ভাষা। প্রতিদিন আমরা যে কমিউনিকেশন করি, দোকানে গিয়ে যে জিনিসপত্র কিনি, প্রতিদিন যে ভাষাগুলো ব্যবহার করি, ঠিক আছে, সামাজিক মেলবন্ধনের জন্য বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলি, সেগুলো হচ্ছে BICS। যারা আপনারা আমার এই কনসেপ্টের ক্লাসটা দেখেছিলেন 100% গ্যারেন্টি এই প্রশ্নের আনসার দিতে পারবেন। আমি যে শর্ট ট্রিক দিয়েছিলাম, শর্ট ট্রিক্স এখানে লেখা ছিল যে ডেইলি স্পিকিং, বা এই ধরনের একটা অপশন ছিল যে ডেইলি টক, যে আমরা প্রতিদিন যাবো, এই ধরুন ডেইলি মানে এখানে প্রতিদিন আছে, তো ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট উত্তর, এই ধরনের ট্রিক আমরা দিয়ে থাকি আপনাদের। ক্লিয়ার ভাই? যারা আমাদের অ্যাপের ক্লাসটা দেখেছিলেন 100% আপনারা কারেক্ট আনসার করতে পারছেন। একজন শিক্ষিকা হিন্দিভাষী ছাত্রদেরকে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি শেখানোর সময় তাদের সহজবোধ্য নিয়মগুলি না মেনে প্রসঙ্গ এবং সুযোগ প্রদান করেন যা তাদের ইংরেজির সংক্ষিপ্ত বার্তালাপে ব্যস্ত রাখে। তিনি তাদের সামনে উদাহরণ উপস্থাপিত করেন যা সংলাপে ব্যবহার করে ধীরে ধীরে তা শিক্ষিকার সাহায্য নিয়ে শিশুরা নিয়মগুলি শিখতে থাকে। কোন আদর্শ এবং আবেদন শিক্ষিকা অনুসরণ করছে বলে মনে হয়? 146। এটা হচ্ছে সংযোগকারী। ডাইরেক্ট তো এখানে হচ্ছে না, কারণ ডাইরেক্টের মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ, কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু বলা হয় নাই। শ্রাব্যভাষিক পদ্ধতি বলে কিছু নাই, এখানে এই রিলেটেড কিছু নাই, এবং ট্রান্সলেশন মেথড দেখতে পাচ্ছি না। ডাইরেক্ট তিনি কি করছেন, এখানে সংযোগকারী পদ্ধতি একটার সঙ্গে আরেকটা তিনি কানেক্ট করছেন। 147। নিচের কোনটি সংযোগকারী আবেদনের বৈশিষ্ট্য নয়? সংযোগকারী আবেদনের বৈশিষ্ট্য নয়। 147। সংযোগকারী মানে সহজবোধ্য শিক্ষণের পরিবর্তে ব্যাকরণের নিয়ম অনুসন্ধান করা, ঠিক আছে, ব্যাকরণ নিয়ম খুঁজে, অর্থাৎ উদাহরণ থেকে ব্যাকরণ নিয়ম খুঁজে বের করা, মানলাম। সংযোগকারী যোগ্যতার বিকাশ, ভাষার প্রাসঙ্গিক ব্যবহার, কিন্তু ক্রিয়ার চাইতে গঠনে অধিক গুরুত্ব প্রদান না, এটা সত্য না। যেহেতু ব্যাকরণের নিয়ম খুঁজবে, তো ব্যাকরণের মধ্যে তো ক্রিয়া আছে ভাই, তো ক্রিয়াপদকে তো অধিক গুরুত্ব দিতে হবে। একটু জানুন, এখানে দেখুন সহজবোধ্য শিক্ষণের পরিবর্তে ব্যাকরণের নিয়ম অনুসন্ধান করতে হবে, তার মানে ব্যাকরণে ফোকাস দেওয়া হচ্ছে বেশি। তো ব্যাকরণ মানে কি? গ্রামার। তো গ্রামার হচ্ছে ক্রিয়াপদ, যেটা ক্রিয়াপদ হচ্ছে ভার্ব, এটা গ্রামারের একটা অংশ। এখানে বলেছে ক্রিয়ার চাইতে গঠনে বেশি গুরুত্ব দেবে না, আগে ক্রিয়াতে বেশি গুরুত্ব দেবে তারপর গঠন দেবে, কারণ গ্রামারে তো বেশি ফোকাস করতে হবে। তার মানে এটাই এই ক্ষেত্রে সত্য নয়। প্রশ্নের মধ্যেই আনসারগুলো লুকিয়ে থাকে যদি আপনারা এবং আমরা যদি খুঁজে বের করতে পারি।
গল্পের কোন শৈলীটি বহুভাষিকতা এবং বহু সাংস্কৃতিকতা প্রসারের জন্য সর্বাধিক উপযোগ্য? 148। ঠিক আছে, বহুভাষিকতা, বিজ্ঞান প্রকল্প, দীর্ঘ কাহিনী। আচ্ছা, এখানে আমরা বহু মাল্টি ল্যাঙ্গুয়েজম শেখাচ্ছি, এখানে বিজ্ঞান সায়েন্স আনবো না। লং স্টোরি যদি তাদেরকে শেখাই তাহলে তারা মনে রাখতে পারবে না। আত্মজীবনী, সেখানে বহু ভাষা নাও হতে পারে, কিন্তু লোককথা যখন বলে, অর্থাৎ মৌখিক কথা যেগুলা বলা হয়, এগুলোর মধ্যে কিন্তু বহুভাষিকতা থাকে এবং বহু সাংস্কৃতিকতা এখানে থাকে লোককথার মাধ্যমে, অর্থাৎ ডায়লগ, আমরা যদি বলি ডায়লগ, ফ্রেজ এন্ড আইডমস, এগুলোর মাধ্যমে শিশুদেরকে খুব তাড়াতাড়ি প্রসার ঘটানো যায় বহুভাষিকতার ক্ষেত্রে। নিচের কোনটি শিশু সাহিত্যের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়? শিশু সাহিত্যের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা নয় শিশু সাহিত্যের। কোয়েশ্চন নাম্বার 49। শিশু সাহিত্য একদম ছোট যা শিশুরা একদম ছোট শিশুরা কি নৈতিক মূল্য সম্বন্ধে বুঝবে? না, বুঝবে না। তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। শিশু সাহিত্যের মধ্যে কি থাকে স্যার? বড় সাইজের ফন্ট থাকে, পরিচিত শব্দ থাকে, মানলাম। আকর্ষণীয় অনেক চিত্র থাকে, পশু চরিত্র থাকে, থাকতে পারে। বাঘের যদি টাইগার, টি ফর টাইগার যদি বলে যে টি ফর টাইগার, তাহলে টাইগারের ছবি থাকতে পারে। এল ফর লায়ন যদি দেয় তাহলে সিংহের ছবি থাকতে পারে। কিন্তু এই ছোট্ট বাচ্চারা, ছোট্ট শিশুরা যারা ক্লাস 1-এ রয়েছে বা তার চেয়ে নিচে রয়েছে, যেটাকে আমরা কেজি পাল্লা বলে থাকি, কেজি 1, কেজি 2, এলকেজি, ইউকেজি যদি বলি, তাহলে তারা কি নৈতিক মূল্য সম্বন্ধে তারা কি বুঝবে? মোটেই বুঝবে না। তার মানে এখানে বৈশিষ্ট্য নয় ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার 4। আজকের এই প্রশ্নটা দেখি, কোয়েশ্চন নাম্বার 150। নিচের কোনটি শিখনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয় না? নিচের কোনটি শিখনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে বিবেচিত হয় না? তো বলে রাখি, এই সম্পূর্ণ পিডিএফ, আমি যে পিডিএফ থেকে বর্তমানে ক্লাস করছি আপনারা দেখতে পাচ্ছেন, এই পিডিএফে 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এখানে রয়েছে। আপনারা এই সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা এই পিডিএফ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে বাংলা প্যাডাগজির বেসিক কনসেপ্টগুলো রয়েছে। তো একদম সাধারণ কনসেপ্টগুলো রয়েছে, মানে একদম বিস্তারিত নয় ভাই, সংক্ষিপ্ত আকারে রয়েছে। তো এটার প্রাইস পাবে 179। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখানে ক্লিক করে এই পিডিএফটা আপনি পারচেজ করতে পারেন। তাছাড়া বাংলা ভাষার আমাদের আরও অনেক বই, গাইড, 100% নোটস আপনাদের রয়েছে। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন, বা সহজগুরু অ্যাপে আমাদের ক্লাস চলছে, কন্টিনিউ সিরিজ চলছে, আপনারা জানেন, সবাই জয়েন হয়ে গেছেন জানি। তো যদিও কেউ জয়েন বাকি থাকেন তো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। নিচের কোনটি শিখনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে বিবেচিত হয় না? এখানে আমরা ক্লাসে বলেছিলাম যে ব্লুম ট্যাক্সোনমি, ব্লুম বলে একজন ছিলেন, তো উনি আমার একজন খুব ফ্রেন্ড ছিলেন বা বন্ধু ছিলেন। উনি আমার বাসাতে আসলেন, তো উনি যখন আমার বাসাতে আসলেন তখন তিনি টুপি পরে এসেছিলেন। ব্লুম যে শিক্ষণ পদ্ধতি দিয়েছিলেন, তো ব্লুম একজন আমাদের সাইকোলজিস্ট ছিলেন। তো উনি আমার বন্ধু ছিলেন, ফ্রেন্ড। তো উনাকে আমি একদিন বললাম যে আপনি একদিন আমার বাড়িতে আসুন না কেন, অনেকদিন হয়ে গেলো, আসুন। তো উনি যখন আসলেন তখন মাথাতে ক্যাপ পরে আসলেন, টুপি পরে আসলেন, টুপি ক্যাপ নিয়ে আসলেন। তো আমি বললাম আপনি ক্যাপ কেন আসলেন, ক্যাপ পরে কেন আসলেন? উনি বললেন যে তুমি বুঝলে না, এবার বুঝিয়ে দিচ্ছি তোমারে। দেখো, আমি 3টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র দিয়েছিলাম, লার্নিং এর 3টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র দিয়েছিলাম। আর এই 3টা গুরুত্বপূর্ণ আমার এই টুপির ভিতরে লুকানো আছে। আমার মাথায় যে টুপি দেখতে পাচ্ছ, এই টুপির মধ্যে কিন্তু শিখনের 3টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে। আমি বললাম স্যার, বুঝলাম না। বলেন দাঁড়া বেটা, মন মে তো লাড্ডু ফুটা, अब दिखा जा। সি ফর কগনিটিভ, এ ফর এফেক্টিভ, পি ফর সাইকোমোটর। এই 3টা আমি ধারণা দিয়েছিলাম শিখনের। কিন্তু আমি তো এখানে সোশিও কালচারাল দেইনি, সোশিও কালচারাল তো দিয়েছিলেন আরেকজন। ঠিক আছে, বাইগোটস্কি, ওনার সঙ্গে তো আমার কোনো কানেক্টেড নাই ভাই। আমি টুপি পরে এসেছি, উনি সমাজ নিয়ে কথা বলছেন। তো এখানে দেখুন শিখনের যে 3টা ক্ষেত্র ব্লুম দিয়েছিলেন, তো আমি যে টুপি, ক্যাপ এগুলো কেন বললাম, যাতে করে আপনাদের মনে থাকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। তো তিনি ক্যাপ পরে এসেছিলেন, এটা মাথায় রাখবেন। তো সি ফর কগনিটিভ, এ ফর এফেক্টিভ, পি ফর সাইকোমোটর, এই 3টা শিখনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে বিবেচিত হয়। কিন্তু সোশিও কালচারাল এটা ব্লুমের দেওয়া তত্ত্ব নয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাবেন। ঠিক আছে, টেনশন বি হ্যাপি ভাই।
প্রতিদিন আমরা অ্যাপেও ক্লাস করব, ফ্রি ক্লাসও চলবে। আপনারা দুটোটা দেখতে থাকুন। আশা করি পরীক্ষায় ভালো নম্বর 100% গ্যারান্টি আপনাদের আসতে চলেছে। ক্লিয়ার? যদি কোনো টপিকের ক্লাস আপনারা এখনো পাননি তো আমাদের জানাবেন, আমরা অ্যাপে আমরা ক্লাসগুলো লঞ্চ করে দেব। ক্লিয়ার? তো ধন্যবাদ। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি। জয় হিন্দ।